আচ্ছা, তুমি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাও কেন? তোমার ভাইটাই নাই? না সাহেব, আমার ভাই নাই, বাবা নাই, সংসারে একটা মা আছে, অসুস্থ মা। সেই মায়েরে চিকিৎসা করতে হয়, সংসারের খরচ দিতে হয়, এই জন্যে আমার রিক্সা চালাতে হয়। আমারও না তোমার মতো একটা মেয়ে আছে। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, খুব পর্দাশীল। আচ্ছা, তুমি লেখাপড়া করনি? হ সাহেব, আমিও লেখাপড়া করতেছি, আমিও মাদ্রাসায় পড়ি। আচ্ছা, তাহলে কি তুমি এই রিক্সা চালাইয়ে এই ইনকাম দিয়ে তুমি মাদ্রাসায় লেখাপড়া করো? জি সাহেব, ওই যে কইলাম আমাকে বাড়িতে বেড়া মানুষ কেউ নাই যে সংসারে হাল ধরবো। আমি আছি যে রিক্সাও চালাই, আবার মাদ্রাসাতেও পড়ি। ও, আসলে মানুষ যে কত কষ্ট করে। আর আমাদের মতো যাদের বেশি টাকা আছে না, আমরা এইসব কোনো কিছু টেরই পাই না। শোনো, তুমি যদি কখনো ঠেকে যাও, মানে তোমার যদি কখনো টাকা পয়সা লাগে, তুমি কোনো চিন্তা করবে না। আমার অনেক টাকা, যখন যা লাগে আমি তোমাকে দিব। আচ্ছা সাহেব, আপনি কিসের ব্যবসা করেন? আপনার বুঝি অনেক টাকা? আমি হলো টাকার ব্যবসা করি। টাকার আবার ব্যবসা? ও, তার মানে আপনি সুদের ব্যবসা করেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললা এই মাইয়া? হ্যাঁ, আমি সুদ খাবো কেন? আমি টাকা খাটাইয়ে সেই টাকার ইন্টারেস্ট নেই। আমি চলে আইছি। হ্যাঁ, এখানে থামাও থামাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, তোমার ভাড়া কত হয়েছে? 50 টাকা সাহেব। আচ্ছা আচ্ছা, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, তাই খুশি হয়ে আমি তোমার 100 টাকা দিলাম। নাও। মাফ করবেন, আমার ন্যায্য ভাড়া যেটা ওইটাই দেন, আমি 100 টাকা নিতে পারবো না। আশ্চর্য, মানুষের টাকা বেশি দিলে খুশি হয়, আর তুমি ন্যায্য ভাড়াই নেবা? আচ্ছা ঠিক আছে, 50 টাকা না? এই নাও। সাহেব, কিছু মনে না করলে টাকাটা সিটের মধ্যে রাখেন। আমি চাইতেছি না আপনার হাতের সাথে আমার হাত লাগায় টাকাটা নিতে। আমার হাতের সাথে হাত লাগাবা না মা? সমস্যাটা কি? আমার হাত তো পরিষ্কার আছে, কোনো ময়লা টয়লা নাই। না না, ওইটা কোনো বিষয় না। আপনারা তো আমি কইলাম আমি মাদ্রাসায় পড়ি, একটা বিষয় তো আছে, বুঝুন। ও জানো, আমার মেয়েও কিন্তু তোমার মতো পর্দাশীল, একেবারে তোমার কথাবার্তা সবকিছু আমার মেয়ের মতো। তোমার 50 টাকা আমি সিটের উপরে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভালো ভালো ভালো। সাবিনা, সাবিনা, আয় সাবিনা, আরে কই রে তোরা? বাবা, আপু তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কি কস? আপু তো এখনো আহে নাই মাদ্রাসা থেকে। প্রায় প্রায় আমি দেখি ও রাত করে আসে, সন্ধ্যা হয়ে যায়, বিকালে আসে। আচ্ছা, ও মাদ্রাসার নাম করে কি আবার অন্য কোথাও যায়টাই নাকি রে? হ্যাঁ, মাদ্রাসায় পড়লে, কোচিংয়ে পড়লে এরকম রাইট কেন হইব? বাবা, আমি তো তা বলতে পারি না। আমি কালকে আপুরে জিজ্ঞেস করছিলাম যে আপু তোমার এত দেরি হয় কেন, তুমি এত দেরি করে বাড়িতে আসো কেন? আপু আমারে বলছে এইসব কথা কি তোরে বলতে হইব, তোরে তো জানার দরকার কি? আমি কই যাই না যাই সেটা একান্ত আমিই জানি। আমার আরো বকা দিয়ে বসায় রাখছে। মাইয়াডারে আমি অনেক আশা করে মাদ্রাসায় ভর্তি করলাম। হ্যাঁ, দিনের পথে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, নামাজ পড়বো, সদা সত্য কথা বলবো, সঠিক পথে চলবো। কিন্তু এখন তো দেখতেছি আমার মাইয়ারা মিথ্যা কথা কয়। আসলে সাবিনা কি মাদ্রাসার নাম কইয়া অন্য কোথাও যায় রে আফসানা? বাবা, আমি তো তা বলতে পারবো না, কিন্তু আপু তো অন্য কোথাও যাওয়ার মানুষ না। আপু যখন আগে স্কুলে পড়তো তখন তো ঠিক টাইমে বাড়িতে আইতো, কিন্তু তুমি এখন মাদ্রাসায় ভর্তি করে দিছো, এখন তো আপু দেরি করে। এটা তো চিন্তার বিষয় রে আফসানা, কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আপনি এই সময়ে আমার বাড়িতে কি মনে করিয়া? জি, আর একটু আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু ক্লাস ছিল তো এই জন্য আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনার বলেন বলেন। আপনি আপনার মেয়েকে আমাদের মাদ্রাসার মধ্যে ভর্তি করেছেন, সে যেন ভালো করে পড়াশোনা করে।
এজন্যই তো, তাই না? জি জি, আমার মেয়েকে দিনের পথে আনার জন্যই তো আপনার মাদ্রাসায় ভর্তি করেছি। আমাদের মাদ্রাসায় আপনি ভর্তি করার আগে আমাদের মাদ্রাসার কিছু রুলস আপনাকে জানিয়ে দেওয়া হয়েছিল। আপনার জি। মনে আছে কিনা সেটা আমি জানি না। আমাদের মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতে হলে নিয়মিত ক্লাসগুলো করতে হবে, অ্যাবসেন্ট করা যাবে না। জি সেটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছিল। জি। কিন্তু আপনার মেয়ে কোনো রুলস মানছে না, জি। সে নিয়মিত ক্লাসে যাচ্ছে না, অ্যাবসেন্ট করছে। সপ্তাহে সে 3 দিন ক্লাসে যায়, 4 দিন যায় না। কি বলতেছেন হুজুর? আমার মেয়ে তো মাদ্রাসার কথা বলে তো সে রাত করে ফিরে আসে, বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আমরা তো ভাবি যে সেই মাদ্রাসায় যায়। দেখেন, এটা হচ্ছে আপনাদের পারিবারিক বিষয়। আপনার মেয়ে কখন কোথায় যাবে না যাবে সেটা আপনাদের বিষয়। আপনার মেয়ে ঠিক সময় মতো মাদ্রাসায় যায় না, আপনি অভিভাবক হিসেবে আমার জানানো প্রয়োজন ছিল, আমি জানিয়ে দিলাম। কিন্তু হুজুর, আমার মেয়ে মাদ্রাসায় যায় না এটা আপনি বলতেছেন, কিন্তু আমরা জানি যে আমার মেয়ে মাদ্রাসা যায়। কিন্তু আপনারা শিক্ষক হয়ে তো আপনাদের একটা দায়িত্ব আছে, আমার মেয়ে যে মাদ্রাসায় কেন যায় না ওকে এইটা জিজ্ঞেস করবেন না আপনি? দেখেন, আমাদের এই মাদ্রাসাটা হচ্ছে একটা স্বনামধন্য মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের অনেক জবাবদিহিতার বিষয় আছে। আপনার মেয়ে যদি ঠিক সময় মতো ক্লাসে না যায়, প্রতিদিন ক্লাস না করে, সেটার জবাবদিহিতা আমাদের করতে হয়। আপনি একজন অভিভাবক হিসেবে আপনাকে জানিয়ে গেলাম। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হুজুর এসব কি বইলা গেল? আপু প্রতিদিন মাদ্রাসায় যায় না, আবার বাড়িতেও কত দেরি করে ফিরে। আপু তাহলে কই যায় বাবা? সেই চিন্তাটা তো আমারও। হ্যাঁ, তোর বোন এই যে মাদ্রাসার কথা কইয়া, কোচিং এর কথা কইয়া কই যায় কি করে, এই খোঁজ খবর তুই একটু রাখতে পারোস না? হ্যাঁ বাবা, এত রাগারাগি করো না। আপু আজকে বাড়িতে আসুক, তারপর ঠান্ডা মাথায় তারে জিজ্ঞাসা করো। এখন ঘরে আসো। যা, তুই ঘরে যা। আমার মাথা ঠান্ডা নাই, আমার মাথা 49 হয়ে গেছে। তুই যা, তুই ঘরে যা, যা। রাইত কই রে আমার মায়েরা কই যায়? হ্যাঁ, যায় কই? মাদ্রাসার কথা কইয়া তাইলে কি ডাল মে কুছ কালা হ্যাঁ? যদি ডাল মে কুছ কালা হয়, আমি কিন্তু টাকা দিয়ে টাকা কামাই। মাইয়া আমার চিনস নাই, আয় তুই আজকে, আজকে আয়। স্বপ্না, স্বপ্না, কই রে? কি হয়েছে? আজকে না অনেক ক্লান্ত লাগতেছে। আমার কি মনে হইতেছে জানোস, এই রিক্সা আমি আর চালাইতে পারবো না। পুরা হাত পা, পুরা শরীর ব্যথা করতেছে। তুই তো আমার কোনো কথাই শোনস না। তোরে বারবার কই তুই এই কাজটা ছাইরা দে, এই কাজটা অনেক কষ্টের, অন্য একটা কাজ কর। দেখ, আমার হাতে যদি ওইরকম কোনো অপশন থাকতো তাহলে আমি অন্য কাজই করতাম। তুই তো আমার বাবারে খুব ভালো করে চিনোস আর আমার সম্পর্কে জানোস। আমি আমার বাবার টাকা দিয়ে লেখাপড়া করতে চাই না। আমি কষ্ট করে পরিশ্রম করে যে টাকা ইনকাম করবো সেই টাকা দিয়ে আমি লেখাপড়া করতে চাই। ঠিক আছে, এইটাও কষ্টের কাজ। তুই ভালো একটা পার্ট টাইম জব নে, তাহলে তো তোর মাদ্রাসাও যাওয়া হয়, জবটাও করা হয়, তাই না? এত আর কষ্ট করা লাগে না। না রে, তুই যত সহজে কইতাছস বিষয়টা এতটা সহজ না। অন্য চাকরি আমি করতে পারবো না, তবে আমি এই রিক্সাটা 2-3 ঘন্টা যাই চালাই, এতে করে আমার হয়ে যায়। কিন্তু এটা না অনেক কষ্টের কাজ, এই জন্য আজকে একটু বেশি ক্লান্ত লাগতেছে। ঠিক আছে, তুই যেহেতু এই কাজটাই করবি, তাহলে তো তোরে কষ্ট করতেই হইব, তাই না? কষ্ট না করলে তো আর কিষ্ট মিলবো না। হ, একদম ঠিক কথা কইছস। তোর মতো একটা বান্ধবী আমি পাইছি, সব সময় আমার সাপোর্ট করে যাস। আচ্ছা শোন না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে যাই, নইলে বাবা আবার এতগুলা প্রশ্ন করবো, কইছিলাম এত দেরি করলাম কেন, এই সেই। যাই হোক, আমি যাই রে, আবার কালকে দেখা হবে। ওই শোন, বাড়িতে যেহেতু যাবি, এক কাজ কর, তোর পা যেহেতু বেশি ব্যথা করতেছে, ঘরে চল, আমি তেল তুল দিয়া তোর পা দুইটা মালিশ কইরা দেই। না রে, তা লাগবো না, তুই কইছস এটাই অনেক। আমি এখন যাই। ওই দাঁড়া দাঁড়া, কি সর্বনাশ, কি করতেছস? বাড়িতে যে যাইতাছস, তুই জামা পাল্টাইছস? আমার জামা গায়ে দিয়ে কি বাড়িতে যাবি? তাড়াতাড়ি ঘরে চল, জামা পাল্টাই তারপর যা। সর্বনাশ, দেখছস, এই জন্যই তোরে আমি এত ভালোবাসি। আজকে একটা কেলেঙ্কারি ঘুরে যাইতো, আমি ঠিক বাবার কাছে ধরা পড়ে যেতাম। চল চল চল, তাড়াতাড়ি চল। আই সাবিনা দাঁড়া, কই গেছিলি? মাদ্রাসায় গেছিলাম বাবা। কোন মাদ্রাসায় গেছিলি? ওমা,
এটা কেমন প্রশ্ন করলা? তুমি আমার যে মাদ্রাসায় ভর্তি করে দিছো ওই মাদ্রাসায়? প্রশ্ন তো আমার ওইটাই, তুই তো ওই মাদ্রাসায় যাস নাই। তোর মাদ্রাসার শিক্ষক আমার বাড়িতে আইছিল, আইসা তোর নামে আমার কাছে বিচার দিছে যে আপনার মাইয়ারে আপনি দিনের পথে আনার জন্য মাদ্রাসায় ভর্তি করছেন, কিন্তু আমাদের মাদ্রাসার একটা নিয়ম কানুন আছে, আপনার মেয়ে ঠিক মতো মাদ্রাসায় যায় না, যার জন্য আমি তোরে খুঁজতে বাইরেছি। তুই কোন মাদ্রাসায় গেছিলি সত্যি করে বল। বাবা, উনি তোমার মিথ্যা কথা কইছে। আমি তো মাদ্রাসায় যাই, কিন্তু হুট করে উনি এই ধরনের কথা কেন কইলো আমি তো এটাই বুঝলাম না। আমি তো বুঝতাছি না আমার সাথে কি ওনার কোনো শত্রুতাই আছে নাকি। সাবিনা, এখন আমি কার কথা বিশ্বাস করুম? হ্যাঁ, মাদ্রাসার একজন শিক্ষক যে নাকি ছাত্র ছাত্রীকে দিনের পথে আনে, জ্ঞান দান করে, আর সে কইব মিথ্যা কথা? হ্যাঁ, আমি কারটা বিশ্বাস করুম, তারটা না তোরটা? বাবা, তুমি তোমার মেয়েরে বিশ্বাস করবা না? আমি কি তোমার মিথ্যা কথা কইতাছি নাকি? আর তাছাড়া আমি মাদ্রাসায় যাওয়ার দিয়ে কই যাবো তুমি কও? আমার মাইয়ারে আমি মনে প্রাণে বিশ্বাস করি, সব সময় বিশ্বাস করি, কিন্তু যখন ওই শিক্ষক আইসা এই কথা বলল তখন আমার সন্দেহ হইল যে আমার মাইয়া বাড়ি ফিরতে এত রাত কেন করে। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা কিন্তু আসরের আগেই চলে আসে। আচ্ছা, তুই মাদ্রাসায় পড়াশোনা করস, আবার তুই কোচিংয়ে যাস, কোচিংয়ে তো 1 ঘন্টা, কিন্তু তুই রাত করে বাড়ি ফিরস, এর কারণটা কি সত্যি করে কও আমারে। বাবা, ওই মাঝে মধ্যে একটু একটু দেরি হয়ে যায়। আমার বান্ধবী আছে না, স্বপ্না, ওর বাড়িতে যাই, ওর সাথে একটু সময় দিয়া তারপরে আমি বাড়িতে যাই। তুই স্বপ্নার বাড়ি যায় সময় কাটাস, এই কথা কি সত্যি? হ, সত্যি। আচ্ছা যজ্ঞা, শোন, আমি সিদ্ধান্ত নিছি তোরে আর মাদ্রাসায় পড়াবো না, তুই এখন থেকে ঘরে থাকবি, তোর জন্য আমি ছেলে দেখতেছি, আমি তোরে বিয়া দেব। বাবা, কি কইতাছো এইসব? আমার পড়াশোনা এখনো শেষ হয় নাই, আর এর মধ্যে তুমি বিয়ার সিদ্ধান্ত নিয়ে নিছো? বাবা, তুমি এটা ভুল করতেছো। না, তোর বাবা 1 পাও ফালায় 7 বার চিন্তা করে, তোর বাবা কিন্তু ভুল করে না, ভুল করে আসে নাই, সামনের দিকে ভুলও করব না। আমি এমন জায়গায় তোরে বিয়া দেবো, তারা তোরে আবার পড়াশোনা করাইবো, তোর যদি মনের ইচ্ছা থাকে, কোনো সমস্যা নাই তো। বাবা, তবু আমি জানি ওইরকম মানুষ কপালে যদি থাকে আমার পড়াশোনা করাবো, কিন্তু বাবা আমার তো বিয়ের বয়সটা হয় নাই। তুমি তো খুব ভালো করে বুঝতেছো, কেন আমার নিয়ে এরকম জোরাজোরি করতেছো কও? মারে, তোর বিয়ার বয়স হইছে কি হয় নাই এটা আমি ভালো করেই জানি, কারণ আমি তোর বাবা। তোর বয়স 18 বছর পার হয়ে গেছে, আরো 2 বছর আগে। তো অতএব আমি কোনো কথা শুনতে চাই না, আমি যেই সিদ্ধান্ত নিছি সেইটাই হইব। এখন চল চল। রোমান, এই রোমান, ঘরে কি করিস? বাইরে আয়, কথা আছে। মা, কি ব্যাপার? কি হয়েছে, এত চিল্লাপাল্লা করছো কেন? চিৎকার করব না কি করব? ওদিকে ওই যে টাকা নিল 1.5 লাখ টাকা, কি জানি নাম, আমি তো নামটা মনেও থাকে না। মনে কর ওই বাবা, আজাদ আজাদ। আরে আজাদ, খবিস, বদমাইশ। আমার সুদের টাকা তো দিচ্ছেই না, ফোনও ধরে না। এখন কি উপায় বের করতে হবে সেটা কর। ও আচ্ছা, এই ব্যাপার। ও কি জানে না যে ওর কাকার থেকে টাকাটা নিয়েছে? বুঝতে পেরেছি, ও মনে হয় ভালো মানুষের বাচ্চার মতো টাকাগুলো দিবে না, আর কিভাবে টাকা নিতে হয় সেটা তোমার ছেলে খুব ভালো করে জানা আছে। রোমান, ওকে তুই ভালোভাবে বুঝিয়ে দিবি, এটা হলো সুদি বিলকিসের টাকা। এই টাকায় আগুন জ্বলবে, আগুন, হাত পুড়ে যাবে, হাত সরাতে পারবে না। আমি সেই সুদি বিলকিস। সেই আগুনে হাত পুড়ে পুরো ছাই হয়ে যাবে। যাক, তুমি কোনো চিন্তা করো না, আমি রুবেল, কাল্লু আর বুলেটকে বলে দিচ্ছি কিভাবে টাকা উঠাতে হবে, ওরা খুব ভালো মতোই জানে। খবরদার মেরে ফেলিস না, কিন্তু মেরে ফেললে আবার একটা ঝামেলা হয়ে যাবে, ওর হাত পা সব ভাঙবি। টাকা আদায় হবে কিন্তু মরবে না, আমরা ঝামেলা পড়তে চাই না। ওকে মা, তুমি এইসব নিয়ে একদমই চিন্তা করো না, কোনো ঝামেলাও হবে না, আর একটা কাক পক্ষীও টের পাবে না। কিভাবে টাকা আদায় করতে হয় তোমার ছেলে খুব ভালো করে জানে। তুমি একটু শান্ত হও, ঠিক আছে? আসুন, ওই যে আরেকটা 5 লাখ টাকা নিছিল না, ওইটাও খুব ঝামেলা করতেছে। 1 মাস সুদের টাকা দিয়ে, আর এখন বলতেছে এই মাস দিতে পারবো না, সামনে 2 মাসে তো একবারে দিবে। ইদানিং আমি একটু ভদ্র হয়ে গেছি দেখে সবাই একটু বেশি বার বেড়ে গেছে, তাই না মা? ঠিক আছে, তোমার যতগুলো টাকা যে যেভাবে দিচ্ছে না প্রত্যেকটা লিস্ট করো, আর বাকিটা
আমি দেখছি। আমি লিস্ট করে তোকে এসএমএস করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আচ্ছা, আমার একটু জরুরি কাজ ছিল, আপনার কথা বলে। হ্যাঁ, যাও যাও যাও। সোনার ছেলে আপা, আসলেই একটা রত্ন আপনি পেটে ধরেছেন। কিন্তু আপা, আমার যে অনেক সমস্যা। কি সমস্যা? আর বলবেন না, ওই যে সলেমান, ওই যে মাছের ব্যবসা করে, ওই শালার পু 1.5 বছর আগে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছে। 6 মাস সুদের টাকা ঠিকই দিছে, কিন্তু এই 1 বছর ধরে এই সুদের টাকা নিয়ে গেরি মেরি শুরু করছে। আবার ওই যে উত্তর পাড়ার একজন নাঙ্গল দিছে খেতে, এখন বীজ ছিটাইবো, বীজ কিনার টাকা নাই। আইসা আমার কাছে কান্দা কাটি করে পড়ছে। ঠিক আছে, আমি দিছি। এখন হালার পুঁতে বীজ কিনে ফসল বুনাইয়ে ধান ঘরে নিছে মাগার, আমার সুদের টাকার খবর নাই। এই নিয়ে খুব পেরেশানে আছি আপা। আপনি বলেন আপনার কথা ভাই, তার চেয়ে বেশি পেরেশানিতে আমি আছি। এই যে কি নাম যেন, নামটা আমি বারে বারে ভুলে যাই। রোমানকে এখন পাঠাইলাম, ও বেটা 1.5 লাখ টাকা নিচ্ছে, ও তো সুদ দেওয়ার নামই নাই, ফোনও ধরে না। আরেক ব্যাটারে দিয়ে রাখছি 5 লাখ টাকা, ও ওইরকম 6 মাস দিল, আর এখন ফোনও ধরে না, টাকাও দেয় না। যেই সামনাসামনি পড়ে যায় তখন বলে হ্যাঁ সুদি বিলকিস আপা দিব দিব দিব, আপনি একটু ধৈর্য ধরুন। আরে ধৈর্য ধরে কি আমরা ব্যবসা করতে পারবো বলেন? আমাদের ব্যবসাটাই টাকা দিব টাকা নিব। এরা কি মনে করে হ্যাঁ টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে নিল আর টাকা ওদের হয়ে গেল? না, টাকা দেই ব্যবসা করার জন্য, ব্যবসা তো খারাপ কিছু না, তার বিনিময়ে টাকা পাই। ওরা যদি এইভাবে করে তাহলে আমরা কিভাবে চলুম বলেন তো ভাই? সেইটাই তো আপা, আমারও তো সেই কথা। আমরা এত সুন্দর সলিড সহিভাবে ব্যবসা করতেছি, টাকা খাটাইয়া টাকা আনতেছি, এর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কিছুই নাই, তাই না? আর এই হালার পুতরে আমাকেও কাছ থেকে একেবারে কাইন্দে কাইতে টাকা নেয়, কিন্তু সুদ দেওয়ার সময় হালার পুতে গো আর খবর নাই। কি বলবো আর, যাক। আপা, এখন আসল কথায় আসি। বলেন। আপা, হয়েছে কি, ওই আপনার সাথে তো আমার মেয়ে নিয়ে, আপনার ছেলে নিয়ে কথাবার্তা তো আগেই হয়ে গেছে। তা আমি এখন চাইতেছি যে মেয়েটা তো আসলে মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় যাওয়া আসা করে, দিনকালও খারাপ। তাই আমি চাইতেছি আপা, একটা ভালো দিন আপনি যদি দেখেন তাহলে ওগো দুইজনের হাত এক করে দেওয়া যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তাহলে এই কিছুদিনের মধ্যেই আমি একটা দিনক্ষণ ঠিক করি। আপা, কেমন আজকাল দিনকান তো খারাপ, বুঝেন না, বকাটে পুলাপান মেলা। আর আমার মাইয়া তো খুব পর্দাশীল, এটা তো আপনি ভালো করেই জানেন। ওর চেহারা 10 গ্রামের মানুষ একজনও দেখে নাই। সিস্তির মাইয়া বইলা কথা। আবার আপনার পোলাও সোনার টুকরা, এইটাও ঠিক আছে, মানে একেবারে সেরকম শিয়ানে শিয়ানে মিলে গেছে। তাই, আপা, আপনি যদি একটা ভালো দিন যদি ঠিক করেন তাহলে আমরা সেই দিনে আর কি ওগের বিয়াটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেটা না হয় করব, কিন্তু বরযাত্রী ও কয়জন থাকবে? একবারে ঠিক জায়গা আপনি খোঁচাটা দিচ্ছেন। আপা, আপনি তো আমার এখন আত্মীয়, মানে বিআইন হয়ে গেছেন। তাই আমার একটা অনুরোধ, ওই মানে হইতেছে কি, মানে ওই 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 আর কি, মানে বরযাত্রীর লোকজন একটু কমায় টমায় নিলে আর কি আমার দিকে একটু উপকার হয় আর কি। কি যে বলেন না ভাই, আমার একটা মান সম্মান আছে না, সুদি বিলকি চাপা বইলা কথা, তো বেশি তো কমান যাব না, যতটুক পারে কাটছাট কইরা হয়তো বা 200 জন হয়েও যেতে পারে। না, সেটা তো আমি জানি। আমি আগে চিন্তা করছিলাম 10-12 জন নিয়ে যাবেন, আপনাকে ডাইল ভাত খাওয়াই দেবো। এখন আপনি বলতেছেন 200। না, ওইটা আমার জন্য কোনো ব্যাপারই না। তাই বাইরের দিকে একটু খেয়াল রাখেন আর কি। আমার একটা প্রেস্টিজ আছে তো। ঠিক আছে, 200 না হয় না হইলো কিছুটা কমাইতে পারি আমি, সেটা আমি আপনাকে জানাবো পরে। আপা, আপনি তো জানেন, মানে আমার টাকা পয়সা সবই তো ব্যবসায় খাটাই ফেলাইছি, হাতের অবস্থাও আর কি সেমন না। এই কথাটা কিন্তু আমি বললাম, আপনি আমার আত্মার আত্মীয়, সেই জন্য। মাইয়া বিদায় করতে হলে তো কিছু টাকা তো আপনি খরচ করতেই হবে, দরকার হইলে লোন নেন। আমি জানতাম আমার আপা কত সহৃদয়, আপনি তো উদার মনের মানুষ। আরে আপনার নাম তো 10 গ্রামে ছড়াই গেছে। আমিও কিন্তু আপনার নাম অনেক জায়গায় সুনাম করি যে আমার বিআইন, তার আত্মাটা এত
কত বড় তাই আপা আপনি আমার কয় লাখ দিয়ে হেল্প করবেন? হেল্প মানে? না মানে ওই আপনি আমারে মানে এই বিয়ের সময় আর কি মানে কয় টাকা দিয়ে আর কি আমার একটু সাহায্য করবেন আর কি। ঠিক আছে, আপনি যদি 5 লাখ টাকা নেন হ্যাঁ। নিতে পারেন, হ্যাঁ। কিন্তু সেটা সুদটা হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু মাফ করব না, হ্যাঁ, 1 টাকাও কম নেব না, পুরো সুদটাই আমাকে দিতে হবে। এই আপা সবাই বলে ময় মুরব্বীরা বলে সারা জীবন শুনে আইছি এই কাউয়ার মাংস কাউয়া খায় না। তা আপনি যেই ব্যবসা করেন আমিও তো সেই ব্যবসা করি। এখন আপনি যদি আমার কাছ থেকে সুদ নেন এই জিনিসটা খারাপ দেখা যায় না? না না, এখানে আমি তো খারাপে কিছু দেখি না, এটা ব্যবসা। আপনার ব্যবসায় যেমন আপনি কোথাও থেকে 1 টাকাও কম নেন না, সেরকম আমিও অটুট থাকি। আমি ব্যবসায় নীতি একেবারে আমার সমান এক। আমি কারো কাছ থেকে 1 টাকা কম নেই না, যে কোনো ভাবেই হোক আমি টাকা উসুল করি। তো এই জন্য আপনাকে যদি আমি টাকা দিই সেই টাকার সুদটা আমাকে দিতে হবে, এইখানে কোনো মাপ হবে না। হ্যাঁ না, তা তো অবশ্যই আত্মীয় হয়ে আত্মীয়রা তো সাহায্য করবেনই। ওই ওই সুদটা নিয়েন না, খারাপ দেখা যায় না। আমি আপনার বিয়াই হইতে এইসব বলে আমাকে লজ্জা দিবেন না বিআই সাহেব, আগামী বিআই সাহেব, কারণ সুদ ব্যবসা আমার, এটা তো ব্যবসা আমি হাত দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা তো আমি ফালাই দিতে পারি না। সত্য হইল আপনি আমার মেয়ের শাশুড়ি হইতেছেন, সত্য হইল আপনি আমার বিয়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কম বেশি যা হয় আমি আপনার দিমুনে। ঠিক আছে, তো আজকে আমি আসি নাকি? হ্যাঁ, তাহলে আমি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের দিনটা ধার্য করে আপনাকে খবর পাঠাবো। আচ্ছা ঠিক আছে। তো আপা ওই ওই টাকার বিষয়টা একটু ভাইবেন আর কি। ওইটা ভাবাভাবির কিছু নেই, টাকা নিলে আপনাকে আমার সুদ দিয়েই নিতে হবে, সুদ ছাড়া আমি টাকা দেব না। জি জি, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লোকমান, বাজারের খবর কি? চাউলের আড়তে গেছিলি? কি খবর সুদের? কোন বেটা টাকা দেয় নাই? ঠিক আছে, আমি এক্ষুনি রোমানকে পাঠাচ্ছি। সাহস কত, হ্যাঁ? সুদে টাকা নেবে, তারপরে এদের টাকা দিতে যত কষ্ট। কেন, টাকা কি ওর বাপের বাড়ি থেকে আনছে নাকি? আমরা টাকা খাটাই কিসের জন্য? দুটা লাভের আশায় তো, টাকার বিনিময়ে টাকা পাবো, এ তো অসুবিধা কি? স্বপ্না, স্বপ্না, স্বপ্না। উমা, তুই কি রে? তোর কি কিছু হয়েছে? অনেক বড় সর্বনাশ হয়ে যাইতেছে আমার। সর্বনাশ হয়ে যাইতেছে? তোর কোনো খোঁজ খবর নাই, ফোন নাই, কিছু নাই। তুই 3 দিন থেকে বাড়িতেও আইতেছস না। গ্যারেজওয়ালা আমার কাছে এসে টাকার জন্য চাপ দিতেছে, তোরে আমি ফোন দিতেছি, ফোনটা পর্যন্ত বন্ধ। আমি কি করবো ক? ফোন তো আমার কাছে না, ফোন তো বাবার কাছে নিয়ে বন্ধ করে রাখা দিছে। আমি যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে আমি কেমনে উদ্ধার হবো আমি কিছুই বুঝতেছিলাম না। সেই জন্য বাড়ি থেকে কোনো মতে পালায় আমি তোর কাছে আইছি। ভালো করছস। এখন আমারে তোর কি বিপদ হয়েছে দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার কি মনে হয় জানোস, বাবা কিছু আন্দাজ করতে পারছে। আমাকে যে বড় হুজুর আছে না, উনি আমাকে বাড়িতে এসে আমার নামে বিচার দিছে। কইছে যে আমি নাকি ঠিকঠাক মতো মাদ্রাসায় যাই না, আবার সময়ের আগে চলে আসি। এই সব কিছু নিয়ে বাবা আমার অনেক বকাঝকা করছে, আর কইছে কয়দিনের মধ্যে আমার বিয়া দিয়া দিব। আমি বাবারে অনেক কাকুতি মিনতি করছি। বিশ্বাস কর, আমি বাবারে এত করে বুঝাইলাম যে বাবা আমি এখন বিয়া করতে চাই না, আমার পড়াশোনা করার সময় এখন। কিন্তু না, বাবা আমার কোনো কথা না শুই না হুট করে আমার বিয়া ঠিক করে ফেলছে। এই জন্য আমি কিছু বুঝতে না পাইরা দিশেহারা হয়ে আমি তোর কাছে আইছি। আমার তুই একটা বুদ্ধি দে, আমি এখন কি করবো? দেখ বান্ধবী, তোর বাপ যে রাগী মানুষ, এখন আমি যে কি করি, আমি যদি কিছু করতে গিয়ে আবার বিপদে পড়ে যাই তাহলে তো তোর বাপ আমারে মাইরাই ফেলাইব। কিন্তু তোর এই বিপদ থেকে কেমনে উদ্ধার করি? আচ্ছা ঠিক আছে, তুই এখন আমার সাথে ঘরে আয়। আয়। ভাই সাহেব, জি আপা। অনেকক্ষণ তো আমরা বসে আছি, ওদিকে আবার আমার লোকজনও আসতেছে, ফোন করতেছে। দেখেন না মেয়ের সাজগোজ হলো কিনা। এই তো হয়ে যাচ্ছে। আফসানা, আরে কই রে, সাবিনারে নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা
হ্যাঁ হ্যাঁ বাবা আমি তো আপুরে কোথাও খুঁজে পেতেছি না। হ্যাঁ এই আমি ওরে একটু আগে শাস্তি দিয়ে আইলাম, আর তুই এখন কইতেছ সাবিনা রে পাওয়া যাইতেছে না। তুই ছিলি কোথায়? আমি তো তা জানি না কই গেছে। আমি পাশের ঘর থেকে আপুর গয়নাগুলো আনতে গেছি, আর ঘরে এসে দেখি যে আপু ঘরে নাই। তো ও গেল কোথায়? বাবা আমি কেমনে কমো কই গেল? আমি সব জায়গায় তো খুঁজে দেখলাম, কোথাও নাই। ওই চাইতে পারে। আমরা দুপুর থেকে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, আর এখন বলতেছেন মেয়ে নাই। মেয়ে গেল কোথায়? ফাইজলামি করেন আমাদের সাথে, হ্যাঁ? এই আপু মনে হয় আশপাশে মনে হয় গেছে বা এই আফসানা তুই একটু আশপাশ দিয়ে খুঁজে দেখে আয় না। বাবা আমি সব জায়গায় খুঁজে দেখছি, আমাদের বাড়ি এমন কোনো কোনাকাঞ্চি নাই যা পুরো খুঁজি নাই। পাশের বাড়িতে গেছি, রাস্তায় গেছি, কোথাও পাই নাই। থাক, আমাদের মান সম্মান নিয়ে আপনাদেরকে আর টানা হিচড়া করতে হবে না। না 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 বাবা তুমি উত্তেজনা, বাবা 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 তুমি উত্তেজিত হয়েও না। আমার মেয়ে আছে তো, আছে তো। আরে একটু আগেও তো রুমে ছিল। মেয়ে যদি থাকতো তাহলে এখন আমাদের সামনে বউ রূপে থাকতো, আমরা ওকে নিয়ে যেতাম। আমার তো মনে হয় না যে আপনার মেয়ে ঘরে তো নাই, এটা জানতেই পারলাম অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপনার মেয়ের চরিত্র ভালো না। মেয়ে আমাদের বিয়ের কথা শুনে আগেই ভেঙে গেছে। আমাদের সাথে কেন আপনি ফাইজলামি করলেন? আপা আপনি এটা কি বললেন? এটা হ্যাঁ আমার মেয়ের কিন্তু আপনি ভালো করে চিনেন। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে, পর্দাশীল হয়ে সব সময় থাকে, এটা আপনি ভালো করে জানেন, বুঝেন, চিনেন। সেই জন্যই তো আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছেন। এখানে আপনি ওইভাবে আমাকে বলতে পারেন না। আমার মেয়ে কিন্তু খুবই ভালো, কিন্তু ও যে কোথায় গেল আপা এটা তো আমিও বুঝতে পারতেছি না। এখানে আপনিও বসা, আমিও এখানে, কিন্তু মেয়েটা কোথায় গেল, কোথায় যেতে পারে? আমি আগেই বলেছিলাম যে আমি এই মেয়েকে বিয়ে করব না। শুধুমাত্র তোমার কথা শুনে আমি এই বিয়েতে রাজি হয়েছি। এখন হলো মান সম্মান কোনো কিছু থাকলো? শোনো মা, যে মেয়েরা না জি হুজুর করে, তলে তলে যে এরা কতটা খারাপ, কতটা চরিত্রহীনা তা খুব ভালো মতোই বোঝা গেছে। আপনি জেনে শুনে আমাদের সাথে এই ব্যবহারটা না করলেও পারতেন। আপা আপনি আমাকে শুধু শুধু মিথ্যে অপবাদ দিয়েন না। এখানে আমার কোনো হাত নেই। তাছাড়া আপনি এখানে, আমিও এখানে। সাবিনা, সাবিনা তুই কই গেছিলি? তুই কই গেছিলি? আর তুই রিক্সা চালায় কেন আইছস? তোর সঙ্গে কেডা? আমার স্বামী। হ্যাঁ আসসালামু আলাইকুম। সাবিনা, মস্করা করার আর সময় পাইলি না? হ্যাঁ বিআইন সাহেবা আর জামাই বাবাজি অনেকক্ষণ ধরে বসে আছে, অপেক্ষা করতেছে। কাজী সাহেবও চলে আইছে, আর তুই এখন মস্করা করতেছস? বাবা তুমি আমার বিয়াই হও না যে আমি তোমার সাথে মস্করা করবো। তুমি আমার বাবা, আর তোমার যেটা কইতাছি একদম সত্যি কথা কইতাছি। উনি আমার স্বামী, আর আজকে আমরা বিয়ে করছি। তুই কইলেই হইব? হ্যাঁ তুই কইলেই হইব? আমার মান সম্মান সব ধুলাই বিষাই দিবি, আর তুই যা কবি আমি সেইটাই শুনবো? এই যে আপা, ইনি একজন সম্মানী ব্যক্তি, কোটিপতি ঘরে তোরে আমি বিয়া ঠিক করছি। আর এই যে সোনার টুকরা পোলা, এই পোলা থুয়ে তুই কারে বিয়া করছিস? হ্যাঁ ওর বাড়ি কোথায়? ওর বাবা কি করে? ও কি করে? ও কত কোটি টাকা আছে, কত সম্পত্তির মালিক? কোনো কিছুই নাই। ওর বাবা রিক্সা চালায়, ওইও রিক্সা চালায়। সি 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 সি, সেই ছোটবেলা থেকে আমার আদর্শে আমি তোরে মানুষ করলাম, মাদ্রাসায় ভর্তি করে দিলাম, আর এই তোর রুচির এত অধপতন আমার ভাবতেও তো ঘৃণা হইতেছে। বাবা তোমারও না মাঝে মধ্যে বাবা কইতে আমার ঘৃণা হয়। কত কেন লজ্জা করে না বাবা? এই যে এরকম একটা বেশভূষ নিয়ে থাকো, আর তার আড়ালে তুমি কি করো? মানুষের কাছে সুদ খাও, ঘুষ খাও, লজ্জা করে না তোমার? আর এমন একটা পোলার সাথে আমার বিয়া ঠিক করছো যে পোলার মায়ও কিনা ঘুষ খায়। সি 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 সি, নিজের মাইয়ারে মাদ্রাসায় পড়াইতাছো, নিজে এমন একটা বেশ নিয়ে থাকো, আর তুমি তোমার মাইয়ারে কোন ঘরে পাঠাইতাছো? যে ঘরের মানুষগুলা সবগুলাই একই, যারা ঘুষ খায়, সুদ খায়। আর আমি কিনা যাবো ওই ঘরের বউ হইয়া? কোনোদিনও না বাবা। কি ব্যাপার ভাই? আপনার মেয়ে আপনার সামনে আমাদেরকে অপমান করছে, আর আপনি চুপ করে আছেন? আরে আপনার মেয়ে তো আপনার কথাই শোনে না, আর আমাদের কথা কি চিন্তা করবে সে? আমাদের সম্মান দিতে জানে সে। আপনি কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? হ্যাঁ বলেন বারে বারে মাদ্রাসায় পাঠাই। এই মাদ্রাসায় পড়াশোনার নমুনা? বিয়ে না, আমারে আরেকটু সময় দেন। সাবিনা সবই তো শুনতেছস, দেখতেছস। দেখ তোর হাতে কিন্তু এখন সোনার হরিণ।
এই সুযোগ কিন্তু তুই হারাইস না। দেখ সাবিনা, তুই কিন্তু সুখী হবি। এই পরিবারে গেলে তুই রাজরানী হবি, রাজরানী। আমার কোনো দরকার নাই বাবা, আমি গরিবের সংসারে গিয়া চাকরানি হয়ে থাকতেও রাজি আছি, কিন্তু এইরকম ঘরে গিয়া রাজরানী হওয়ার আমার কোনো দরকার নাই। আর তুমি কি একটা বিষয় জানো? তুমি জানবা কেমনে? কারণ তোমার কাছে তো আমি সবকিছুই লুকাইছি। আমি মিথ্যা কথা কইছি, কারণ মিথ্যা কথা কইতে আমি বাধ্য হইছি। তুমি যে সুদের টাকা দিয়ে আমারে পড়াশোনা করানোর চেষ্টা করছো, আমি কিন্তু সেই টাকা দিয়া আমার পড়াশোনার খরচ আমি দেই নাই। আমি যে টাকা ইনকাম করছি সেই টাকা দিয়া আমি আমার পড়াশোনার খরচ চালাইছি। সাবিনা, কি করলি তুই? তুই ইনকাম করে তোর পড়াশোনার খরচ চালাইছস? হ্যাঁ, চালাইছি। আমি রিক্সা চালাইছি। আমি রিক্সা চালাইয়া আমার পড়াশোনার খরচ জোগাইছি। তার মানে ওই যে সেই দিন আমি রিক্সায় আসলাম, একটা রিক্সাওয়ালির রিক্সায়, সেই রিক্সাওয়ালি কি তুই ছিলি? বাহ, ভালোই তো, নিজের মাইয়ারে চিনতে ভুল করো নাই। ওই রিক্সাওয়ালিটাই আমি। আমি এতদিন রিক্সা চালাই যে কামাই করতাম, সেই টাকা দিয়েই আমি আমার পড়াশোনা চালাইছি। কারণ আমি কোনোদিনও চাই নাই যে সুদখোরের টাকায় আমি আমার পড়াশোনা চালাই। আমি চাইছিলাম নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু এই সুদখোরের টাকা দিয়ে আমি বড় হমো এটা আমি কোনোদিনও স্বপ্ন দেখি নাই বাবা। সেই জন্যই তোমার টাকায় আমি কোনো কিছুই করতাম না। বাবা, তুমি জানো এই সুদ খাওয়া কতটা পাপ? কোনো সুদখোর যদি গোসল করে আর সেই পানি যদি কোনো পশু, যেমন ধরো গরু ছাগল, তারা যদি খায়, আর সেই দুধ খাওয়াও আমাদের জন্য হারাম। আমি তোমারে বারবার বুঝাইছি যে বাবা তুমি সুদ খাইও না, সুদ খাওয়া আমাদের জন্য হারাম, আমাদের জন্য পাপ, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। তুমি তোমার মতো চলবা, তোমার দাপটে থাকবা। আমি তোমার নিজের মাইয়া হয়ে তোমারে বুঝাইতে পারি নাই। আমি সেখানে আর কি করতে পারি? তাই আমি সিদ্ধান্ত নিছিলাম আমি কামাই কইরা আমার টাকা দিয়ে আমি পড়াশোনা কইরা নিজের পায়ে নিজে দাঁড়ামো। বাবা, তোমার না কোনো ধারণা নাই, এই যে আমার মা মারা গেছে, তুমি যে পরিমাণ সুদ খাইতাছো, তুমি কি জানো যে ওই কবরে আমার মায়ের কতটা আযাব হইতাছে, কতটা কষ্ট হইতাছে? আমি না শুধু, আমার মা পর্যন্ত তোমারে নিষেধ করতো তুমি সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাওয়া ভালো না। অন্যভাবেও তো টাকা ইনকাম করা যায় বাবা, এই সুদ খায়া কেন? কিন্তু কে শুনে কার কথা? একটা কথা ভুলা যায়ও না, এই দুনিয়ায় কতদিন, মাটির নিচে একদিন যাইতে হবো, উপরে একজন আছে, তার কথা অন্তত ভাবো। আমি তোমার আর কেমনে বুঝামু কও তো? তোমার বোঝানোর মতো ভাষা আমার নাই। আমি এখানে আইছিলাম শুধু তোমার এইটুকু জানানোর জন্য যে আমি বিয়া করছি। ভালো থাকো। দাঁড়াও মা, তুমি যেও না। আসলে তুমি ঠিক আছো, আমরাই ভুল। তুমি একটা মেয়ে হয়ে বুঝতে পেরেছো যে সুদ খেলে তার পাপ হয়, আর সুদওয়ালা বাপের টাকায় তুমি মাদ্রাসায় পড়োনি, তুমি নিজে রিক্সা চালিয়ে নিজের টাকা কামাই করে মাদ্রাসায় পড়েছো। তোমার মতো মহৎ মেয়ে হয় না। আসলে আমাদের আগেই বোঝা উচিত ছিল কোনটা হারাম কোনটা হালাল। আমাদের হারামকে আগেই বর্জন করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের টাকায় নেশা পেয়েছিল, আমরা হারামকে গ্রহণ করেছিলাম, যেটা তুমি করনি। সত্যি তুমি একটা মহৎ মেয়ে। আরে চিশতি সাহেব, আপনার তো গর্ব করা উচিত, আপনার ঘরে এমন একটি রত্ন আছে যেই রত্নকে আমরা চিনতে পারিনি, আপনিও পারেননি। তুমি ঠিক কাজ করেছো, তুমি রিক্সাওয়ালাকে বিয়ে করেছো, এটা আমরাও খুশি হয়েছি। আমাদের মতো সুদখোর মায়ের, সুদখোর বাবার পথে তুমি চলোনি, তুমি হারামকে চিনেছো। আর আমরা হারামের টাকা রোজগার করে বড় বড় অট্টালিকা গড়েছি, যেটার কোনো মূল্য নেই। আমাদের ওপারে যে জবাব দিতে হবে, এই কথাটাই তুমি আজকে বুঝিয়ে দিলে। তোমার কাছে আমরা ঋণী, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। এখন থেকে আমরা আর হারাম রোজগার করব না, আমরা সৎ পথে চলবো। হ্যাঁ আপা, আপনি ঠিকই বলেছেন। মা সাবিনা, তুই ঠিকই বলেছিস। কত অসহায়ের জায়গা জমি ভিটা বাড়ি আমি নিয়েছি, কত গরিব মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছি আমার সুদের টাকার জন্য। কত অসহায় মানুষের গায়ে পর্যন্ত আমি হাত তুলেছি এই সুদের টাকার জন্য। এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করি নাই। এই সুদের টাকার জন্য অসহায় মানুষের সামনের থেকে খাবারও আমি ফেলে দিয়েছি। আমাদের মসজিদের ইমাম অনেকবার আমাকে সতর্ক করেছে, অনেক কথা বলেছে, আমি কানে নেইনি। ইমাম সাহেব এমনও বলেছে যে সুদ খায় সে নিজের মার সাথে জিনা করে।
ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যা পাপ করছি আপনি আমাকে মাফ করে দেন। আমি আর কখনো সুদ খাবো না, এবং কি যার যার কাছে আমার টাকা দেওয়া আছে ওদের সব সব মাফ করে দেব আমি। আল্লাহ তবু আপনি আমারে ক্ষমা করে দেন। মানে মা, তুই আমার সন্তান, আমি তোর বাবা হয়ে তোর কাছে আমি মাপ চাইতেছি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আজকে তুই তুই আমার চোখ খুলে দিয়েছিস। হ্যাঁ আপা, আপনি ঠিকই বলেছেন, আমরা ভুল করতেছি, আর ভুল করব না। এরকম ভুল আমি আর করব না, আর কখনোই করব না। চাচা, আমার কিছু কথা ছিল। আসলে আমরা বিয়ে করি নাই। আপনার মায়া আমার গ্যারেজের রিক্সা চালায়, আমি ওরে আপন ছোট বোনের মতো দেখি। আজকে সকালে দেখলাম সে কান্না করতেছে, প্রচুর কান্না। আমি তার মাথায় হাত বুলাইয়া কইলাম, কিরে বোন তুমি এমন বাবা কান্দাছো কেন? আজকে না তোমার বিয়া? সে আমার বিস্তারিত খুইলা কইলা। তখন আমরা ভাই বোনে মিলা এই প্ল্যানটা করছি। আপনারা আমার মাফ করে দেন, আমি ছোট মানুষ, আপনাকে লোক বেয়াদবি করছি, মিছা কথা কইছি। শুধুমাত্র আপনারা দুজনের চোখ খুলে দেওয়ার লাইগা, আর কোনো ইচ্ছা আমগো ছিল না। আমার বোনেরও মাফ করে দিন। না না বাবা, তোমরা যা করছো খুব ভালো করছো। তোমাদের উসিলাই আমাদের চোখ খুলে গেছে। তাহলে মা ঝামেলা তো চুকেই গেল। তুমি যখন ওনাকে বিয়ে করনি, এখন তো আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নেই। কি আমার ছেলেকে বিয়ে করবে? হবেন, রাজি হয়ে যা। আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। আমার একটাই শর্ত, আপনারা কোনোদিন আর সুদ খাইতে পারবেন না। এটা আমার কথা দিতে হইব। হ্যাঁ মা, তোমার শর্তে আমি রাজি। আর আমিও মা, আমি আর কোনোদিন সুদ খাবো না। কি বেশ সাহেব, মিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ, মিষ্টি তো ঘরের মধ্যে আছে, এখন শুধু টপ টপ করে খাবেন।